জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব বাইডেনের প্রস্তাবে নেতানিয়াহুর না। এরপর জানিয়ে দিব বোধ ফেরত জরিপের ফল প্রকাশ শুরু, এগিয়ে আছে কে। আরও জানিয়ে দিব গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত 95 ফিলিস্তিনি। সর্বশেষ জানিয়ে দিব সমাবেশের অনুমতি পেল ইমরান খানের দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রায় 8 মাস ধরে যুদ্ধ চলমান। এই যুদ্ধকে অব্যাহত রাখার জন্য ইসরায়েলকে পেছন থেকে শক্তি যোগাচ্ছে খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এবার গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন রূপরেখা তুলে ধরেছেন তিনি। গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটাতে শুক্রবার একটি প্রস্তাব উত্থাপন করেন বাইডেন। প্রস্তাবে প্রথম 6 সপ্তাহের যুদ্ধবিরতি এবং পরে ধীরে ধীরে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের বিষয় উল্লেখ করা হয়। তবে মিত্র বাইডেনের সেই প্রস্তাবে রাজি নন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। না ইঙ্গিতে বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তিনি। শনিবার নেতানিয়াহু এক বিবৃতিতে জানিয়েছে, হামাসের সামরিক এবং প্রশাসনিক কাঠামো চিহ্নিত না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখা হবে। বিবিসি দ্য নিউ ইয়র্ক টাইমস। নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ইসরায়েলের যে শর্ত রয়েছে সেটি পরিবর্তিত হয়নি। এসব শর্ত পূরণ হওয়ার আগে ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে এমন ধারণা বাস্তব হওয়ার কোনো সম্ভাবনা নেই। এদিকে বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া হামাস বলেছে তারা এতে ইতিবাচক। ইসরায়েলের বিরোধী দলগুলোও এতে সমর্থন জানিয়েছে। হামাসের হাতে যেসব জিম্মি রয়েছে তাদের পরিবারের সদস্যরাও এই প্রস্তাব কার্যকর করার দাবি জানাচ্ছেন। যুদ্ধের অবসান ঘটাতে 3 ধাপের প্রস্তাব দিয়েছেন বাইডেন। শুক্রবার হোয়াইট হাউসে এক বক্তব্যে বাইডেন বলেছেন, প্রস্তাবিত পরিকল্পনায় প্রথম পর্যায়ে একটি পরিপূর্ণ সম্পূর্ণ যুদ্ধবিরতি, সেই সঙ্গে জনবহুল এলাকা থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রত্যাহার এবং ফিলিস্তিনি বন্দীদের জিম্মির বিনিময়ের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। প্রথম পর্যায়ের এই যুদ্ধবিরতিতে গাজায় প্রতিদিন 600 ট্রাক মানবিক সহায়তা নিয়ে যাওয়া সহ বিপর্যস্ত অঞ্চলগুলোতে আরও মানবিক সহযোগিতা পৌঁছানোর অনুমতি দেবে। প্রথম দফা সফল হলে শুরু হবে দ্বিতীয় দফা। এই চুক্তির দ্বিতীয় ধাপে পুরুষ সেনা সহ সব জীবিত জিম্মিকে ফিরিয়ে আনা হবে। এই যুদ্ধবিরতি তখনই স্থায়ীভাবে দীর্ঘ শত্রুতার অবসান ঘটবে। সবশেষ অর্থাৎ তৃতীয় দফায় ইসরায়েলি বন্দীদের কোনো কিছু গাজার থেকে গেলে তা ফেরানো এবং আন্তর্জাতিক সহায়তায় গাজা পুনর্নির্মাণ করা হবে বলে জানানো হয়। এই চুক্তিটি শেষ পর্যন্ত দুপক্ষের মধ্যে দীর্ঘমেয়াদী শত্রুতা বন্ধ এবং গাজায় বড় ধরনের পুনর্গঠনের দিকে এগিয়ে যাবে বলে মনে হচ্ছিল। হামাস বলেছে তারা এই প্রস্তাবটিতে ইতিবাচক হিসেবে দেখছে। এই প্রস্তাবে রাজি হতে হামাসকে যারা আহ্বান জানিয়েছেন তাদের মধ্যে ছিলেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি তার এক্স অ্যাকাউন্টে বলেছেন, এই চুক্তি অবশ্যই মেনে নিতে হবে যাতে আমরা লড়াই বন্ধ দেখতে পারি। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স বাইডেনের এই প্রস্তাবকে ইসরায়েল গাজার শান্তি প্রতিষ্ঠার জন্য একটি সুযোগ হিসেবে উল্লেখ করেছেন। শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। ট্রুডো এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, ইসরায়েল ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠার জন্য বাইডেনের প্রস্তাবিত নতুন রূপরেখাটি একটি সুযোগ। এর জন্য এই নতুন রূপরেখাটি সব পক্ষকে অবশ্যই গ্রহণ করতে হবে। এই নতুন রূপরেখার মাধ্যমে গাজায় দুর্ভাগ্যের অবসান করে শান্তির পথে ফিরে আসার সুযোগ। কানাডা অবিলম্বে ইসরায়েল গাজার যুদ্ধবিরতি, অবিলম্বে মানবিক সহায়তা বৃদ্ধি এবং সব জিম্মিকে মুক্তির আহ্বান জানায়। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসিও এক্সে এই চুক্তির প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছেন, সারা বিশ্ব গাজায় অনেক দুর্ভোগ এবং ধ্বংস প্রত্যক্ষ করেছে। এখন এটি থেমে যাওয়ার সময়। ভারতের লোকসভা নির্বাচনে বুথ ফেরত জরিপের ফলাফল প্রকাশ হয়েছে। এই জরিপের মাধ্যমে জানা যাবে নির্বাচনে কে এগিয়ে রয়েছে। গত 19 এপ্রিল লোকসভার নির্বাচন শুরু হয়, যা আজ শনিবার শেষ হয়েছে। প্রায় 1.5 মাসে হওয়া নির্বাচনে মোট 543টি আসনে 7 ধাপে ভোট গ্রহণ করা হয়। আজ শেষ ধাপের নির্বাচন শেষ হওয়ার পরই বুথ ফেরত জরিপের ফলাফল প্রকাশের প্রতিক্রিয়া শুরু হয়। সন্ধ্যার দিকে দেশটির অন্তত 4টি গণমাধ্যমের বুথ ফেরত জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, নরেন্দ্র মোদী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট
লোকসভায় 350টির বেশি আসনে জয় পেতে যাচ্ছে। এর মধ্যে দিয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরছেন নরেন্দ্র মোদী। দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির প্রথম বুথ ফেরত জরিপের ফল প্রকাশ করে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ জোটের এবারের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির 4টি সংবাদ মাধ্যম ও সংস্থার বুথ ফেরত জরিপের ফলাফলে ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের জোট 543টি আসনের লোকসভায় 350টিরও বেশি আসনে জয় পেতে পারে। সেখানে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার জন্য 272টি আসন প্রয়োজন। এর আগে 2019 সালের নির্বাচনে 353 আসনে জয় পেয়েছিল এনডিএ জোট। ইন্ডিয়া নিউজ ও ডি ডাইনামিকের বুথ ফেরত জরিপ বলছে, লোকসভা নির্বাচনে এনডিএ জোট 371 এবং ইন্ডিয়া জোট 125 আসনে জয় পেতে পারে। ফিলিস্তিনের গাজা জুড়ে বর্বর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে 95 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকেই। শনিবার অবরুদ্ধ গাজা উপত্যকায় স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় 95 জন নিহত, আরও 350 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে, কেউ রাস্তায় আটকা পড়ে রয়েছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েলের অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। উল্লেখ্য, গত 7 অক্টোবরে হামাসের নজিরবিহীন অন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পৌঁছেছে প্রায় 36,400 জনে। এই হামলায় আহত হয়েছে আরও 82,000-এর বেশি ফিলিস্তিনি। এছাড়া ইসরায়েলি অগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। মূলত ইসরায়েলি আক্রমণে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলে এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছে। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডে 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। পাকিস্তানের সমাবেশের অনুমতি পেল দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তানি তেহরিক-ই ইনসাফ। আগামী 8 জুন সমাবেশ করার অনুমতি দিয়েছে প্রশাসন। তবে এই সমাবেশ ইসলামাবাদের F9 পার্কের পরিবর্তে রাওয়াত এলাকায় আয়োজন করা হবে। সেই সঙ্গে এর জন্য নির্দিষ্ট শর্ত ও বিধি মেনে চলতে হবে। দেশটির প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পিটিআই এর পক্ষ থেকে ফাতিমা জিন্নাহ পার্ক এলাকায় সমাবেশের জন্য অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। এর জন্য এসএসপি, গোয়েন্দা সংস্থা ও স্পেশাল ব্রাঞ্চের কাছ থেকে মতামত নেওয়া হয়। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ বলেছে, পরিস্থিতি বিবেচনায় ইসলামাবাদে তাদের সমাবেশ অনুমতি দেওয়া সম্ভব নয়। এর পরিবর্তে তাদের রাখাওয়াত এলাকায় সমাবেশ করতে বলা হয়। এর জন্য 39টি শর্ত দেওয়া হয়েছে। এর আগে সমাবেশের অনুমতি পেতে লাহোর হাইকোর্টে আবেদন করেন পিটিআই চেয়ারম্যান গওহর খান। পিটিশনে যুক্তি দেওয়া হয়েছে যে পিটিআই একটি রাজনৈতিক দল এবং যখনই এটি একটি সমাবেশ বা সমাবেশের ঘোষণা দেয়, পুলিশ তাদের কর্মীদের গ্রেপ্তার এবং হয়রানি শুরু করে। আবেদনে আরও বলা হয়, পিটিআই কেন্দ্রীয় সচিবালয় সরকার বেআইনিভাবে সিল করে দিয়েছে। আবেদনে উল্লেখ করা হয়েছে, পিটিআইকে প্রদেশ জুড়ে জনসমাবেশ এবং সমাবেশ করার অনুমতি দেওয়া উচিত। সেই সঙ্গে এর কর্মীদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে মামলা নিবন্ধন বন্ধ করা উচিত। পাঞ্জাবের স্বরাষ্ট্র বিভাগ, পুলিশের মহাপরিদর্শক এবং অন্যান্য সরকারি কর্মকর্তার রিট পিটিশনে বিবাদী করা হয়। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার আগে পেতে আইডিটি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।